গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিবির ৯৫তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুবিধা মেজর শওকত আলী সহ তারা সেখানে থেকে এই বার্তাটা ওয়্যারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশের প্রতিটি থানায় থানায় প্রতিটি পুলিশ স্টেশনে সেটা পৌঁছে দেয় এবং সেই থানা থেকে সেই তথ্যটা জাতির পিতা যে ৭ই মার্চে সংগ্রাম পরিষদ গড়ে তুলতে বলেছিলেন সেই সংগ্রাম পরিষদের নেতাদের হাতে পৌঁছে দিয়েছিলেন। তাছাড়া টেলিগ্রামের মাধ্যমে টেলিপ্রিন্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশে এই বার্তাটা পৌঁছে যায় এবং এই বার্তা তারা যখন পৌঁছাতে থাকেন তখনই পাকিস্তান হানাদার বাহিনী যেমন রাজারবাগ পুলিশ ফাঁড়িতে আক্রমণ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ করে, পিলখানা আক্রমণ করে এবং ৩২ নম্বরে জাতির পিতার বাড়ি আক্রমণ করে। কিন্তু তখন 4 জন তাদের কাছে ধরা পড়ে এবং নির্মমভাবে তাদের উপর অত্যাচার করে তাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করেছিল। আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাই, কারণ এই মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার এই ঘোষণা প্রচার এবং মহান মুক্তিযুদ্ধে আমাদের বাঙালি সৈনিকরা, তখনকার ইপিআর, আজকের বিজিবি প্রায় ১২,০০০ সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং সেখানে ৮১৭ জন জীবন দেয়, শহীদ হয় এবং সবচেয়ে বেশি খেতাব প্রাপ্ত বোধ হয় এখানেই। কাজে তাদের আত্মত্যাগ শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। স্বাধীনতার পর যখন আমরা বিজয় অর্জন করি, একটা সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ, যুদ্ধ বিধ্বস্ত দেশ, যে দেশটি দীর্ঘদিন শোষিত বঞ্চিত মানুষগুলি একেবারে শোষণ বঞ্চনা এবং মুক্তিযুদ্ধ চলাকালীন ওই 1 বছর 1 ফোঁটা খেতে ফসল হয়নি, গোলায় একটু ধান ছিল না, খাবার ছিল না, কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, রাস্তাঘাট পুল ব্রিজ একেবারে বিধ্বস্ত। সেই অবস্থায়ও জাতিপিতা এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু করেন এবং তখনই তিনি আমাদের তখন নাম দেওয়া হয়েছিল বিডিআর, কাজেকে সুন্দরভাবে নতুনভাবে ঢেলে তিনি সাজানো শুরু করেন। পরবর্তীতে আমরা যখন সরকার, আপনারা জানেন যে 1975 সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে। আমার ছোটো বোন আর আমি বিদেশে ছিলাম থেকে বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমাদের পরিবারের সব সদস্যকেই হত্যা করা হয়েছিল এবং একই সাথে আমাদের আরও আমার মেজপুর বাড়ি, সেজপুর বাড়ি, ছোটোপুর বাড়ি প্রত্যেকটা বাড়িতে আক্রমণ করে এবং সদস্যদের নির্মমভাবে হত্যা করে। এরপর ৩রা নভেম্বর জাতীয় 4 নেতাকে কেন্দ্রীয় কারাগারে হত্যা করে। তারপরেই বাংলাদেশ আদর্শচ্যুত হয়। এরপর 21 বছর পরে আওয়ামী লীগ সরকারে আসে, কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আধুনিক করে গড়ে তোলা, শক্তিশালী করে গড়ে তোলার কাজ আমরা শুরু করি এবং তারই হিসেবে আজকে আমরা বর্ডার গার্ড বাংলাদেশকে আমরা যেমন বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি। আমাদের আশু করণীয় কী, মধ্যমেয়াদী পরিকল্পনা কী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা কী, তার সাথে সামঞ্জস্য রেখে বর্ডার গার্ডকে আমরা ভবিষ্যতে কীভাবে গড়ে তুলব আরও শক্তিশালী করে। তাছাড়া আমাদের আপনারা জানেন আমাদের স্থল সীমানা চুক্তি জাতির পিতা করে গিয়েছিলেন, কিন্তু ৭৫ পরে যে সরকারগুলি ক্ষমতা এসেছিল, জিয়াউর রহমান, এরশাদ বা খালেদা জিয়া, কেউ কিন্তু আমাদের বর্ডার গার্ডের সমস্যাটা ভারতের সাথে মেটাবার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমি সরকার আসার পর থেকে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি এবং সেটা আমরা সমাধান করি। তাছাড়া আমাদের বর্ডার গার্ডের সমস্ত এলাকা উন্মুক্ত ছিল, প্রত্যেকটা জায়গায় আমরা নতুন নতুন বর্ডার পোস্ট এখন নির্মাণ করে দিচ্ছি এবং আমাদের যে জন্য বিজিবিকেও আমরা আরও শক্তিশালী করা এবং এখন তা বলতে গেলে প্রতিটি জায়গায় তাদের যে অবস্থানটা সেটার জন্য নিশ্চিত হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। আর বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন 2041 আমরা প্রণয়ন করে তা বাস্তবায়ন করা শুরু করেছি, কারণ আমরা বিজিবিকে এখন একটা ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলেছি। হেলিকপ্টার ক্রয় করা হয়েছে, ভালো উন্নত মানের জলযান আমরা নিচ্ছি, কারণ আমাদের নদীমাতৃক দেশ, আমাদের বহু এলাকা বর্ডারে নদী দ্বারা বেষ্টিত, সেই সমস্ত এলাকা যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি, অর্থাৎ জলে, স্থলে, আকাশপথে সব জায়গায় বিজিবির এখন একটা বিচরণ আছে। সেইভাবে আমরা জনবলও তৈরি করছি এবং ইতিমধ্যে আমরা 15,000 জনবল নিচ্ছি, ধাপে ধাপে এটা নেওয়া হবে এবং ট্রেনিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর নারী সদস্য প্রথম আমরা নিতে শুরু করেছি। কাজে সাথে সাথে আমরা আধুনিক যে সমস্ত যা যা প্রয়োজন তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, যেমন সীমান্তে বিওপিগুলিকে উন্নত মানের করা হচ্ছে, সেখানে চলাচলের ব্যবস্থা করা, বিএসপি নির্মাণ সহ আধুনিক সার্ভিলেন্স ইকুইপমেন্ট স্থাপন করা,
এটিভি এবং অত্যাধুনিক এপিসি ভেহিক্যাল স্ক্যানার ও দ্রুতগামী জলযান সংযোজন করা, সেগুলো আমরা করে বর্ডার গার্ডকে একটা উন্নত মানের করে দিচ্ছি। পাশাপাশি আমাদের বিজিবি সদস্যদের চিকিৎসার ব্যবস্থাও আমরা নিয়েছি। 5টি হাসপাতালকে আরও উন্নত করা হচ্ছে। বিজয় হাসপাতাল ঢাকায় একটি অত্যাধুনিক ক্যাথ ল্যাব ও করোনারি কেয়ার ইউনিট অর্থাৎ সিসিইউ স্থাপন করা হয়েছে, যাতে তাদের নিজেদের মানে মানুষের চিকিৎসাগুলি যে করতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। অর্থাৎ তারা আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। কাজেই আমাদের বর্ডার গার্ডও সেইভাবেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে, যাতে করে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা যেমন করবে, পাশাপাশি চোরাচালানি বা নারী পাচার, শিশু পাচার সহ বিভিন্ন যে সমস্ত অপকর্ম বর্ডারে হয় সেগুলি যাতে না হতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে, সেটা এই দিকে লক্ষ্য রেখেই আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে বিশেষভাবে নজর দিয়েছি। আজকে এখানে আমাদের নবীন যে সৈনিকবৃন্দ যারা এখানে উপস্থিত, তাদের ট্রেনিং শেষ হয়েছে এবং এই 95তম ব্যাচটা রিক্রুট করা হয়েছে। আমি তাদেরকে এটুকু বলবো যে সবসময় মনে রাখতে হবে, যে কোনো বাহিনীর জন্য, এটা সুশৃঙ্খল বাহিনীর জন্য শৃঙ্খলা হচ্ছে সবথেকে বেশি প্রয়োজন। কাজেই সেদিকে লক্ষ্য রেখে সবাইকে চলতে হবে। বাংলাদেশ একটি আদর্শ নিয়েই কিন্তু স্বাধীন হয়েছে, কাজেই সেই আদর্শ নিয়েই চলতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ কর্তব্য পালনে নির্ভীক থাকতে হবে। আবার অধস্তন যারা তাদের প্রতিও সহমর্মিতা নিয়ে কাজ করতে হবে। আর আমাদের দেশটাকে আমরা যেন ভবিষ্যতে আরও উন্নত করতে পারি সেদিকে লক্ষ্য রেখেই সকলে কাজ করবেন, সেটাই আমি চাই। আমি আমাদের নবীন ব্যাচের সকল সদস্যকে তারা তাদের প্রশিক্ষণ যথাসময়ে সম্পন্ন করতে পেরেছে সেই জন্য আন্তরিক অভিনন্দন জানাই। কারণ একটু কঠিন কাজ ছিল, কারণ করোনা ভাইরাস সারা বিশ্বকে স্থবির করে রেখেছে, ঠিক তেমনি বাংলাদেশটাকেও স্থবির করে রেখেছে। সেই ক্ষেত্রে তারপরেও আমি মনে করি এই ধরনের একটা সমস্যার মধ্যেও আজকে তার ট্রেনিংটা সম্পন্ন হয়েছে। আর আমার এটা খুব দুঃখ লাগছে যে আমি নিজে সশরীরে উপস্থিত থাকতে পারলাম না, আজকে আমাকে ভার্চুয়াল করতে হচ্ছে, সেটা করোনার কারণে। এবং আমি জানি যে আমি এক জায়গায় যেতে গেলে সেখানে আরও অনেক মানুষকে যেতে হয়, কাজে কেউ যাতে সংক্রমিত না হয়, তা কাজে সকলে যাতে সুরক্ষিত থাকে সে কথা চিন্তা করেই এই ভার্চুয়ালি আমরা করে যাচ্ছি। কিন্তু তারপরে আমি বলবো যে আমি অভিনন্দন জানাই বিশেষ করে আজকে যে নবীন সৈনিক হিসেবে বক্ষ নম্বর 431 রিক্রুট মোহাম্মদ খোকন মোল্লাকে প্রথম স্থান অর্জন করার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি বক্ষ নম্বর 687 রিক্রুট হাসিনা আক্তার বিথি শ্রেষ্ঠ ফায়ারার হওয়ার, তাকে আমি অভিনন্দন জানাই। মেয়েরা ভালো পারে সেটাই প্রমাণ হচ্ছে, আর নামটা আমার নামে নাম, কাজেই আরও আমার একটু আনন্দ হচ্ছে সেই দিক থেকে। আমি একটু বলবো যে আজকে আমাদের বর্ডার গার্ডে যেভাবে সবাই কাজ করে যাচ্ছেন, আপনারা এভাবেই দেশের জন্য কাজ করবেন। আপনাদের বিশেষ করে আমাদের বর্ডার গার্ডের যে মূল নীতিগুলি, সেই নীতিগুলি মনে রাখতে হবে। একটা হচ্ছে দৃঢ় মনোবল থাকতে হবে, ভ্রাতৃত্ববোধ থাকতে হবে, শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। কাজে এই 4 মূলনীতিটা আপনারা অবশ্যই মনে প্রাণে আপনারা পালন করবেন, নিষ্ঠার সাথে পালন করবেন, সততার সাথে পালন করবেন। কারণ দেশটা আমাদের, আপনাদের সকলের। এই দেশ ভালো হলে আপনারই বাবা মা ভাই বোন যারা তারাই এবং আপনার ভবিষ্যৎ বংশধর তারাই সুন্দরভাবে বাঁচতে পারবে, সেই কথাটা সব সময় আপনাদের মনে রাখতে হবে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের 5ই ডিসেম্বর এই বাহিনীর 3য় রিক্রুট ব্যাচ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন এবং সেই দিন তিনি যে বক্তব্য দিয়েছিলেন আমি তা কোট করতে চাচ্ছি। আমি কোট করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, কোট, আজ আপনাদের কাছে আমি অনেক বড় কর্তব্য দিয়েছি। আমি আবার শুরু করছি। 1974 সাল 5ই ডিসেম্বর 3য় রিক্রুট ব্যাচ সমাপনী কুচকাওয়াজ, এই অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, কোড, আজ আপনাদের কাছে আমি অনেক বড় কর্তব্য দিয়েছি, অনেক বড় কাজ দিয়েছি। এ কাজ হলো চোরাচালানি বন্ধ করা। তোমাদের কাছে আমার হুকুম, স্মাগলিং বন্ধ করতে হবে। আমি বিশ্বাস করি তোমরা পারবা, এ বিশ্বাস তোমাদের উপর আমার আছে। আশা করি তোমরা স্মরণ রাখবা,
মনে রাখতে হবে, স্মাগলারের কোনো জাত নাই, ধর্ম নাই, তারা মানুষ নামের নরপশু। তারা এদেশের সম্পদকে বিদেশে চালান দেয় সামান্য অর্থের লোভে, আনকোড। কাজে এখানে কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা নির্দেশনা রয়েছে। আমি আশা করি এই নির্দেশনাটাও আপনারা মেনে চলবেন। আমাদের যেমন সার্বভৌমত্ব রক্ষা, স্বাধীনতা রক্ষা, পাশাপাশি এই ধরনের অপকর্মগুলি রোধ করায় আপনারা আন্তরিকতার সাথে কাজ করবেন, কারণ এই কথাগুলি এখনও প্রাসঙ্গিক, এটাই আমি শুধু বলতে চাই। যাক, আমি এটুকু বলবো যে দেশ ও জাতির প্রতি একটা সেবার মনোভাব নিয়ে নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে, এই দেশ অর্থনৈতিকভাবে যত উন্নত হবে, আপনাদের পরিবারগুলিও উন্নত হবে। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের দারিদ্র্যের হার আমরা কমাতে সক্ষম হয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে মুজিব বর্ষ উদযাপন করছি, ব্যাপক কর্মসূচি আমাদের ছিল, করোনা ভাইরাসের জন্য সেভাবে আমরা পালন করতে পারিনি। তবে বাংলাদেশে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি মানুষের গৃহহারা থাকবে না। প্রতিটি মানুষ যারা ভূমিহীন, গৃহহীন, তাদেরকে আমরা এই মুজিব বর্ষ এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2021 সাল, 2020 সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 সাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এর মধ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ভূমিহীন, গৃহহীন মানুষকে ঘরবাড়ি তৈরি করে দেবো, তাদের একটা ঠিকানা আমরা দেব। পাশাপাশি প্রত্যেকটা ঘর আলো জ্বালবো, অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ প্রতিটি ঘরে শতভাগ বিদ্যুৎ আমরা দিয়ে প্রতিটি ঘর যেন আলোকিত হয়, সেই ব্যবস্থাও আমরা নেব। দারিদ্র্যের হার আমরা 40 ভাগ থেকে 20 ভাগে নামিয়ে এনেছিলাম। আমাদের লক্ষ্য ছিল যে এই সময়ের মধ্যে আমরা আরও 2-3 ভাগ কমাতে পারবো। করোনার কারণে হয়তো সেটা কিছুটা থেমে গেছে, কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমি ধন্যবাদ জানাই যে আমাদের প্রত্যেকে যে যেখানে আছেন, এই করোনার সময়েও কেউ সংক্রমিত হচ্ছেন, অসুস্থ হচ্ছেন, তারপরেও আন্তরিকতার সাথে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বলবো যে দেশটা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এবং আমরা যাতে মানুষের কষ্ট না হয়, আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে চাকরিজীবী শুরু করে আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন থেকে শুরু করে স্কুলের টিচার, সর্বশ্রেণী পেশার মানুষ, তাদের যাতে কষ্ট না হয় তার জন্য আমরা প্রণোদনা দিয়ে যাচ্ছি। এই করোনা ভাইরাসের সময় সকলকে আমরা এভাবে সহযোগিতা করছি যাতে সকলেই তার তার অবস্থানে সুরক্ষিত থাকতে পারে এবং দেশের কাজটা চলমান রাখতে পারে, দেশের উন্নয়নটা চলমান রাখতে পারে। সেইভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। যাই হোক, আমি আর বেশি সময় না নিয়ে এটুকু বলবো যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ সবাই জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেটা করতে সক্ষম হব। আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায়ের আগে এই কথাটুকু বলবো যে শীতের প্রকোপ বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইউরোপ সহ বিভিন্ন দেশে, কিন্তু আমেরিকা, ইউরোপ এবং অনেক দেশে ব্যাপকভাবে এই করোনা আবার সংক্রামিত হচ্ছে নতুনভাবে। আপনারা প্রত্যেকে নিজে নিজে সুরক্ষিত থাকবেন, আপনার সাথে পরিবারকে সুরক্ষিত থাকার নির্দেশ দেবেন, আপনার সাথে যারা বন্ধু আছে সকলকে সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, যেন করোনা ভাইরাসে আমাদের কোনো ক্ষতি করতে না পারে, তার জন্য সকলে সচেতন থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে দ্বিতীয় ওয়েভ যেটা আসছে বা এই করোনার যে ব্যাপকতা দেখা যাচ্ছে, এটাকে মোকাবেলা করার যা যা করণীয় ইতিমধ্যে তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। তাছাড়া ভ্যাকসিন ক্রয় করার জন্য ইতিমধ্যে আমরা টাকা বরাদ্দ দিয়ে সেটাও আমরা নির্দেশ দিয়ে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, উন্নত জীবন পাক, সুন্দর জীবন পাক, সেটাই জাতির পিতার লক্ষ্য ছিল, আমারও সেটা লক্ষ্য। জাতির পিতার আদর্শ নিয়েই বাংলাদেশকে আমরা আগামী দিনে উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলব। আবারও আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।